ভোটের রাজনীতিতে জোটের একটা ভূমিকা থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের অংশগ্রহণ করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, সেহেতু আওয়ামী লীগকে বাদ দিয়েই ভোটের রাজনীতি এবং জোটের রাজনীতির একটা ছক আঁকছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে ইসলামিক দলগুলো একটা ঐক্য করার চেষ্টা করছে, হয়তো সেই ঐক্যটা হবে জামাতে ইসলামের নেতৃত্বে। কিন্তু খুব একটা যে তারা এগিয়েছে সেটা বলা যাবে না। বিগত দিনের ইতিহাস যদি পর্যালোচনা করা যায় তাহলে ইসলামী দলগুলোর মধ্যে আসলে সেইভাবে কখনোই কোনো ঐক্য গড়ে ওঠেনি। কিন্তু এবারের বাস্তবতা হয়তো একটু ভিন্ন হবে। কারণ ৫ আগস্টে বিগত সরকারের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ইসলামিক দলগুলো। পিছন থেকে যে ভূমিকাটা রেখেছিল সেখানে বলা যায় যে ক্রিয়ানকের ভূমিকাই ছিল ইসলামিক দলগুলো। তবে যাই হোক, এখানে কিন্তু মতের এবং পথের একটা অমিল দেখা যায়। জামাত ইসলাম পূর্ণ মাত্রায় রাজনৈতিক দল এবং জামাত ইসলাম সহ আরো ১০-১১টি ইসলামিক নিবন্ধিত দল আছে। আবার ইসলামিক কিছু ঐক্য আছে যারা রাজনৈতিকভাবে নিবন্ধিত না, কিন্তু তারা ইসলামের ঐক্যে তারা এক ধরনের জোট করে চলে, যেমন বলা যায় হেফাজতে ইসলাম। বিগত যদি সবগুলো নির্বাচনকে আমরা একটু একটু করে দেখে আসি তাহলে দেখা যাবে যে তাদের নির্বাচনী জোটের চিত্রটা কেমন ছিল। ১৯৭৯ সালে প্রথমবারের মতো নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্য করার চেষ্টা করে এবং সেইবার তারা কোনো রকম একটা ঐক্য করে ৬টা আসন লাভ করে। এরপরে ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, উনি রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। উনি চেষ্টা করেছিলেন আবার দলগুলোকে এক জায়গায় করতে, কিন্তু তার আগেই ইলেকশনের পরপরই বিভিন্ন মতবিরোধের কারণে কিন্তু তাদের ঐক্যটা ভেঙে যায়। ফলে হাফিজি হুজুর ১৯৮১ সালের নির্বাচনে কিন্তু খুব একটা ভালো ফল করতে পারেননি। এরপর ১৯৮৭ সালে হাফিজি হুজুর যখন মারা যান, তখন এইটার লিগেসি চলে আসে মুফতি ফজলুল হক আমিনীর উপরে। ফজলুল হক আমিনী সাহেব নিজে নির্বাচিত হয়েছেন সম্ভবত পরপর ২ বার। কিন্তু জোটের খুব একটা কিছু তিনি করতে পারেননি। ৯১ নির্বাচনে দেখেছি আমরা জামাত ইসলাম কিছুটা বিএনপি ঘেঁষা হয়ে ১৮টি সিট পেয়েছিল। অন্যদিকে ইসলামী ঐক্য জোট সেখানে তেমন কিছু করতে পারেনি। বলতে গেলে তারা ১%-এরও কম ভোট পেয়েছিল। ১৯৯৬ সালে জামাতের কারো সাথেই কোনো ঐক্য হয়নি, এমনকি বিএনপির সাথেও কোনো ঐক্য হয়নি। সে সময় তারা মাত্র ৩টা সিট পেয়েছিল। আবার যদি ২০০১ সালের নির্বাচনে আসা যায়, ২০০১ সালের নির্বাচনে কিন্তু জামাত বিএনপির এক ধরনের ঐক্য হয়েছিল এবং সেখানে জামাত ইসলাম বেশ ভালো করেছিল, ১৭টা আসন পেয়েছিল এবং মোট ভোটের ইসলামিক দলগুলোর ভোটগুলো যদি সবগুলো দিয়ে আপনার যোগ করা যায় তাহলে আসে ১৬% মতো ভোট। তাহলে এখন কথা হচ্ছে যে এই ১৬% ভোট দিয়ে আগামীতে কি তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে? ইসলামিক প্রায় প্রতিটা দলই বলছে যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলাম। কিন্তু ১৬% ভোট দিয়ে কি সম্ভব? হ্যাঁ, এখানে একটি কথা আছে যে ২০১৪ সাল থেকে ২৪ সাল যে ৩টা নির্বাচন হয়েছে সেই ৩টা নির্বাচন কিন্তু আসলে জনগণের ভোটের প্রতিনিধিত্ব প্রতিফলিত হয়নি। অর্থাৎ জনগণ ৮০, ৭৫, ৮০% জনগণ সেখানে গিয়ে সরাসরি ভোট প্রদান করে নাই। ফলে এবং সবগুলো রাজনৈতিক দল এই ভোটে অংশগ্রহণও করে নাই। ফলে বলা যাচ্ছে না যে সেই পার্সেন্টেজ এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আবার এখন আমাদের যে প্রায় ৪০% মতো তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দিবে, তাদের অবস্থানটা কোন দিকে যাবে সেটিও একটি বিবেচ্য বিষয়। কারণ তরুণরা কখন কোন দিকে সুইং করে এটা বলা মুশকিল। আবার ইসলামিক দলগুলো যদি সবাই এক জায়গায় হয় তাহলে নারী ভোটারের উপরে কিন্তু একটা বিরূপ প্রভাব এখানে পড়তে পারে। কারণ ইসলামিক দলগুলো নারী বিষয়ে তাদের মতামত ক্লিয়ার না। ইতিমধ্যেই তারা নারী কমিশন নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন, খুব বাজে, বাজে মন্তব্য করেছেন, যাতে নারী নেত্রীরা তাদের প্রতি খুশি নয়। চরমোনাই পীর তো সরাসরি বলে দিয়েছেন যে যে ঘরে নারী পুরুষ দুজনেই কাজ করে তাদের একজনকে চাকরি থেকে বাদ দেওয়া হবে, শুধু পুরুষের চাকরিটা রাখা হবে, যেন অন্য পরিবারে এখানে কর্মসংস্থান তৈরি করা যায়। আবার নারীরা বাইরে কিভাবে যেতে পারবে, কি পোশাক পরতে পারবে, কাজ করতে পারবে কিনা, নারীর শিক্ষার ক্ষেত্রে কি হবে, নারীর চিকিৎসার ক্ষেত্রে কি হবে, নারীর স্বাধীনতার কি হবে, নারীর ক্ষমতায়নের কি হবে, সেই বিষয়গুলো কিন্তু ধোঁয়াশা। একেক দল একেক রকমের এবং অনেক শিক্ষিত প্রগতিশীল নারী মনে করেন যে এটা যে নারী উন্নয়নের জন্য এটা একটা বড় ধরনের অন্তরায়। ইসলামিক দলগুলোকে তারা প্রতিপক্ষ মনে করেন। সেই জায়গা থেকে জোট করেও তারা কতটুকুন এগুতে পারবে সেটি হচ্ছে বিষয়। আরেকটু বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগ যদি ভোটে না আসে তাহলে এই ভোটটা কোন দিকে যাবে? সেটি একটি বড় বিষয়। আওয়ামী লীগের লোকজন
হয়তো অনেকেই ভাবছেন যে জামাত ইসলামকে ভোট দিবে না, কিন্তু এখানে তো শুধু তো জামাত ইসলাম নয়, অন্যান্য আরো ইসলামিক দলগুলো আছে এবং ইসলামিক ভাবমূর্তির এই মানুষগুলো সমাজে অনেকের কাছেই গ্রহণযোগ্য। বিশেষ করে মুরব্বী শ্রেণীর যে মানুষ আছেন তারা তাদের কাছে এই মাওলানা, মুফতি বা হাফেজ সাহেব বা কারি সাহেব এনারা কিন্তু খুব একসেপ্টেড হয়ে থাকেন, এবং ওনাদের একসেপ্টেন্সের আরেকটি বড় কারণ হলো কম্পারেটিভলি ইনারা দুর্নীতিমুক্ত থাকেন। আমরা যদি বিগত দিনের দিকে তাকাই, যে দল ক্ষমতায় এসেছে তাদের সহযোগী যারা ছিল তারা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হলেও ইসলামিক দলগুলোর নেতাকর্মীরা কখনো মাঠে এই ধরনের দুর্নীতি করে না, বা এই যে চাঁদাবাজি, সন্ত্রাস, এইগুলো থেকে তারা কিন্তু কিছুটা হলেও দূরে থাকে। এখন যে বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায়ে একেবারে ঢালাওভাবে চাঁদাবাজি করছে, জামাত ইসলামের কর্মীরা, ছাত্র শিবিরের কর্মীরা কিন্তু সেখানে কিছু করছে না, এমনকি ইসলামিক অন্যান্য দলগুলোর যে নেতাকর্মী আছে তারাও করছে না। হয়তো কোথাও কোনো প্রেশার ক্রিয়েট করছে বা মব সৃষ্টি করছে, সেখানে ভূমিকা রাখছে, কিন্তু তারা এটি করছে না। সুতরাং তারা দুর্নীতি বিরোধী একটা ডাক দিবে এই জোটের পক্ষ থেকে, সেখানে হয়তো এক ধরনের ভোটের ফলাফল পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে পারে। এবং এদের আরো একটি বড় স্লোগান হবে, সেটা হচ্ছে ভারত বিদ্বেষ। ভারত বিদ্বেষ স্লোগান নিয়ে তারা এগুবে, এবং বাংলাদেশের যারা ভারত বিদ্বেষী মানুষ আছেন তারা হয়তো অনেকেই এখানে ঝুঁকতে পারেন। আবার এই ভারত বিদ্বেষী স্লোগান কিন্তু বিএনপিও দেবে। যদিও বিএনপি তলে তলে ভারতের সাথে কতটুকু ঐক্য রাখবে সেটা বলা মুশকিল, কিন্তু প্রকাশ্যে জনগণের কাছে ভোট চাইতে যাওয়ার সময় ভারত বিদ্বেষী মনোভাবটা তারা ব্যক্ত করবে। সুতরাং এই ভারত বিদ্বেষী মনোভাব নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে গেলে তখন কোন দলে পাল্লা ভারী হবে সেটা বলা মুশকিল, কিন্তু 16% থেকে সামনে টেনে এগিয়ে নিয়ে যাওয়া রাষ্ট্র ক্ষমতার জন্য যে পরিমাণ ভোট লাগবে সেটা কতটা আসবে সেটা আসলে নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যদি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির নির্বাচন হয় তাহলে কিন্তু এর ফলাফল বা চিত্র সম্পূর্ণ পাল্টে যেতে পারে, সম্পূর্ণরূপেই পাল্টে যেতে পারে। গতকালের একটা ভিডিওতে আমি সেই কথা বলেছিলাম। ধন্যবাদ।